তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার? জি স্যার। Okay, great. So as you can see that this is lecture 3 and we are following two textbooks. One is Computer Architecture and Organization by Hayes. যেটা আমরা বলেছি যে এই বইটার আসলে সফট কপি নেই আনফরচুনেটলি, বাট এটা আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল আছে, সো তোমরা এটা কালেক্ট করতে পারো। আমরা বেশ কিছু লেকচার এই টেক্সট বুকটার উপর বেস করে পড়বো। এরপরে আমরা উইলিয়ামস এর একটা বই পড়বো। সো উইলিয়ামস এর বইটা কিন্তু আবার হচ্ছে সফট কপি আছে এবং আমাদের বিএলসি তে অলরেডি ওইটা দেয়া আছে, আই গেস আমরা অনেকে দেখেছি। So today we are going to talk about design methodology. So what is design methodology? I mean, we all know that we are using a laptop or desktop, but those are actually based on a particular design. So to build a system, first of all, we have to think about what should be the design of the system. Like you are building a small circuits. So perhaps you have to decide in the beginning stage that what should be the purpose of the circuits, what will be the service from the user going to get from the circuit, and then how to design the circuit, what kind of equipment or what kind of electronic devices you going to use to develop the circuit. Like আমাদের অনেক রকমের ডিভাইস আছে, আমরা অলরেডি জানি। এখানে আরো কিছু জিনিস রিকল করব, যেমন আমরা দেখে আসছি যে ছোট ছোট কিছু লজিক আছে, লজিক্যাল সার্কিট লাইক অ্যান্ড অর নট। এর বাইরে ফ্লিপ ফ্লপ আমরা দেখেছি ল্যাচ দেখেছি। সো এরকম অনেক কিছু দেখেছি বলতে আমরা বলছি যে পড়েছি আর কি। সো এই জিনিসগুলোই কিন্তু বেসিক কম্পোনেন্ট অফ এ সার্কিট ডিজাইন। সো এখানে আমরা আসলে ডিজাইন মেথডোলজি নিয়ে কথা বলবো, যে ইনিশিয়ালি আমরা কি নিয়ে ভাবি। সো সিস্টেম ডিজাইন, এই কম্পিউটার ইজ অ্যান এক্সাম্পল অফ এ সিস্টেম। আচ্ছা, আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? অনেকদিন তো ইয়া ইউজ করা না হয় না। স্যার, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। কারণ ফুল এতক্ষণ হয়ে গেছে। ফুল স্ক্রিন না হলে তো আবার স্লাইড চেঞ্জ হয় না। সো ফুল স্ক্রিন শেয়ার করি। ওকে, সো এবার তোমরা দেখতে পাবে স্লাইড চেঞ্জ হলে। So design methodology, system design. A computer is an example of system which is defined informally as a collection. So অবশ্যই computer system হচ্ছে collection. We all know that there are so many components work together, connected together to serve a particular purpose. Like যখনই আমি একটা যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছি, সেটার সাথে কিন্তু অনেক কিছু কানেক্টেড। ফার্স্ট অফ অল, the instruction should be provide to the CPU through a input output device or through a instruction, and then based on the instructions or based on the operand, we have to find out what is the location or what is the address of the particular values that is involved in the instructions, and we move on to the instructions or we move on to the address, find out the data, and the data is stored in the main memory, which we called as RAM, and then we actually move the value from the RAM to the secondary or to the temporary storage, which we call cache, or sometimes we call বলো তো tiny amount of memory কোনটা বলছিলাম আমরা লাস্ট ক্লাসে? মনে আছে? BC সেকশন আমরা বলেছিলাম যে একটা টাইনি অ্যামাউন্ট অফ মেমোরি যেটা সিপিইউ এর সাথে ইন্টিগ্রেটেড থাকে, তো সেটার নাম কি? জি ম্যাম। জি স্যার। কি নাম কি ছিল? ক্যাশ মেমোরি স্যার। না, চেস্ট না, রেজিস্টার। রেজিস্টার পড়লাম না আমরা, যে টাইনি অ্যামাউন্ট অফ মেমোরি যেটা ইন্টিগ্রেটেড থাকে সিপিইউ এর সাথে এবং তাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। সো তাহলে এটার সাথে ইনভলভ থাকে রেজিস্টার। সো এটাই বলতেছে যে কম্পিউটার সিস্টেম ইজ এক্সাম্পল হুইচ ইজ ডিফাইন্ড ইনফর্মলি অ্যাজ এ কালেকশন। সো অনেকগুলা জিনিসের কালেকশন, অফটেন এ লার্জ আর এ কমপ্লেক্স ওয়ান। কোন কোন সময় এটা অনেক বড় হতে পারে, কোন কোন সময় ছোট। যেমন আমরা যখন একটা সিম্পল জিনিস পারপাস সার্ভ করছি, তখন হচ্ছে এটা খুব সিম্পল হয়ে যেতে পারে। বাট যখন অনেক কিছু করতে, মনে করো তুমি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছো, তখন কিন্তু অনেক কিছু তোমার ওই একটা কাজের সাথে কানেক্টেড আছে। তোমার ডিসপ্লে কাজ করছে, ইনপুট আউটপুট ডিভাইস কাজ করছে, তোমার র্যাম কাজ করতেছে, তোমার ক্যাশ কাজ করতেছে, তোমার গ্রাফিক্স কার্ড কাজ করতেছে। সো এটাই বলতেছে আর কি, of objects called components that are connected to form a constant entity which is a specific functions or purpose, which
সার্ভ অ্যাকচুয়ালি স্পেসিফিক ফাংশন। সো সবগুলো কানেক্টেড হয়ে তারা একটা স্পেসিফিক পারপাসকে সার্ভ করে। The function of the system is determined by the function of its component and how the components are connected. So definitely সব সব ডিভাইস দিয়ে বা সব সিস্টেম দিয়ে আমরা সব ফাংশনকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারবো না। সো এটা ডিপেন্ড করে যে ফাংশন কম্পোনেন্ট গুলো কিভাবে কানেক্টেড এবং কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি কি কি সেটার উপরে। যেমন ওই যে আমরা বললাম যে 8085 এ ছিল 10,000 ইনস্ট্রাকশন, whereas 8086 মাইক্রোপ্রসেসরে ছিল 8 লাখ ইনস্ট্রাকশন। সো তাহলে 8086 এর সব ইনস্ট্রাকশন কিন্তু 8085 এ এক্সিকিউট করা যাবে না। ওই সিস্টেমটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র ওই 10,000 ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য। So system representation. Figure 2 shows a block diagram representing a small gate level logic circuits called an exclusive or short form এ আমরা পড়তাম XOR, মনে আছে XOR এর কথা? জি স্যার। So এটাকে আমরা module 2 adder বলতেছি। This circuit has the same general figure as shown in figure 1, that exhibiting a graph which is useful way to representing a system with the help of a vertex and edge. So আমরা দুইটা ফিগার দেখব, দুইটা ফিগার কিন্তু একে অপরের পরিপূরক। সো প্রথমে দেখবো একটা ফিগার 1 যেটা আসলে একটা সিস্টেমের কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতেছে উইথ দ্য হেল্প অফ ভার্টেক্স এন্ড এজ, কিছু বিন্দু দিয়ে এবং কিছু সার্কেল দিয়ে, এবং সেটাকেই তখন ফার্দার আমরা কিছু গেট ইউজ করে, লজিক গেট ইউজ করে ইমপ্লিমেন্ট করব। সো যেমন এখানে আমরা এই যে ফিগার 1 রেফারেন্স করছি, সেটা হচ্ছে এটা কিছু ভার্টেক্স এবং এজ দিয়ে। সো এটা হচ্ছে জেনারেলাইজ কনসেপ্ট। এখানে তুমি মানে কোনো মিনিংফুল কিছু বেরোবে না, লাইক এটা কিভাবে আসলো বা এটার এগেনস্টে এটাই কেন হলো, এরকম কোনো কিছু না। জাস্ট এটা জেনারেলাইজ কনসেপ্ট। ইট ইজ নট অ্যান অ্যালগোরিদম। যেমন অ্যালগোরিদম এক্স্যাক্টলি ওই অনুযায়ী আমরা কোডিং লিখি। সো বিষয়টা এরকম না যে এটা অ্যালগোরিদম, বাট এটা জেনারেলাইজ একটা কনসেপ্ট যে আমি এইভাবে ইনপুট দেব এবং সেটার উপর বেসিস করে, লাইক দুইটা ইনপুট দেবো, সেটার উপর বেসিস করে হচ্ছে আমরা একটা একটা আউটপুট পাবো। সো এটা একটা জেনারেলাইজ কনসেপ্ট যেটা ভার্টেক্স এন্ড এজ এর মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে ফিগার 1 এ। বাট ফিগার 2 তে যেটা করা হয়েছে ওইটাকে কিছু লজিক্যাল গেট ইউজ করে এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে যে ওকে ফাইন, তাহলে এই দুইটা ইনপুটকে আমরা কিভাবে প্রসেস করে আউটপুটটা প্রডিউস করতে পারি এবং সেই আউটপুটের টাইপটা কি হবে। সো যেমন এখানে আমরা আউটপুটের টাইপটা এক্সক্লুসিভ অর। সো তোমাদের মনে আছে আই গেস যে ওয়ার এর সিম্বলটাকে অর্থাৎ প্লাস সিম্বলটাকে সার্কেলিং করে দিলে ওইটাকে আমরা বলতাম এক্সক্লুসিভ অর। আর অর হচ্ছে দুইটাকে যোগ করে, whereas এন্ড করতো কি দুইটাকে গুণ করতে। গুণ করতো। এক্স্যাক্টলি। সো আমরা এই জিনিসগুলো দেখবো, রিকল করা খুবই জরুরি, কারণ প্রত্যেকটা সার্কিটসই ইজ কম্বিনেশন অফ মোর দেন ওয়ান অর মোর দেন হান্ড্রেডস অফ লজিক গেটস। সো লজিক গেটস গুলোই কিন্তু ইন্টারনালি কাজ করে এবং ওরাই এই যে 0 আর 1 এর কম্বিনেশনটা তৈরি করে। ওকে, সো স্ট্রাকচার ভার্সেস বিহেভিয়ার। সো এইটা হচ্ছে তাহলে আমরা বলতে পারছি যে স্ট্রাকচার। এখন হোয়াট ইজ বিহেভিয়ার? বিহেভিয়ার হচ্ছে যে হোয়াট দিস স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং, এটার আউটপুটটা কি বা এটা কি প্রডিউস করছে সেটাই হচ্ছে এই স্ট্রাকচারটার বিহেভিয়ার। তাহলে এটার বিহেভিয়ার কোনটা হবে? এই যে ফিগার 3, ফিগার 3টা হচ্ছে এটার বিহেভিয়ার, বিকজ ফিগার 3টা হচ্ছে এইটার আউটপুটটাকে প্রডিউস করছে বা এই প্রডিউস আউটপুটটাকে ডিসপ্লে করছে যে এই সার্কিটটা বা এই ওভারঅল স্ট্রাকচারটার আউটপুটটা হবে এইটা। সো এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে বিহেভিয়ার। বাট এটাকে আমরা ইউজ টু কি নামে কল করে, এটাকে আমরা কি নামে কল করি? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল নামে কল করি। So anyway, তাহলে এটা আমরা জানলাম হচ্ছে behavior. So figure 3 shown one kind of behavioral description for the logic circuit of figure 2. এই figure 2 এর behavioral description হচ্ছে এটা। The tabulation of all possible combination of input output values is called a truth table. Another description of this same exclusive OR behavior can be written in the terms of mathematical equations, such as noting that f of a equal to f of x and y, where the x1 and x2, where the x1 and x2 are the inputs and a is the output. So if we calculate those, then we can find out that f of 0 0 0 is 0, f of 0 1 is 1, f of 1 0 is 1, f of 1 1 is 0. So it is actually serving the purpose of exclusive OR, that is যদি
সরি, এটা অ্যাকচুয়ালি কোনটা পারপাস সার্ভ করছে? এটা করতেছে হচ্ছে অরে। XOR. অরে অরে আমরা দেখেছি যে শুধুমাত্র ২ টা 0 হলেই 0, আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে 1। সো এইটা তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা সার্ভ করছে পারপাস অফ অর বা অর লজিকটাকে। সো তাহলে যদি আমাদের এরকম কোনো কোয়েশ্চেন আসে যে ইউ হ্যাভ গিভেন এ স্ট্রাকচার অফ অর, নাও ডিফাইন ইটস বিহেভিয়ার। সো বিহেভিয়ার মিনস হচ্ছে যে এটা কিভাবে কাজ করে ওইটা এক্সপ্লেন করা, এট দ্য সেম টাইমে এটা ট্রুথ টেবিলটাকে ড্র করাকেও আমরা বিহেভিয়ার বলতেছি অ্যাকচুয়ালি। স্যার ওকে? হ্যাঁ। স্যার এটা OR এর হবে না XOR এর হবে এইটা অ্যাকচুয়ালি বিহেভিয়ার না বলছে যে এই ফর্মেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এক্সঅর যদি হয়, এক্সঅর এর ক্ষেত্রে তো আমরা জানি যে সেম হলে 0, ডিফারেন্ট হলে হচ্ছে 1। অর্থাৎ সেম ইনপুট, এই যে যেমন এখানে যেটা দেখানো হয়েছে এটা পার্টিকুলারলি এক্সঅর এর, বাট এইটা হচ্ছে একটা সিম্বলিক ফর্ম, মানে বুঝাইছে যে আমরা আচ্ছা আচ্ছা এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও আমরা কোনো একটা স্ট্রাকচারের বা কোনো একটা লজিক গেটকে প্রেজেন্ট করতে পারি, এবং এখানে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি ওয়ার এর, হ্যাঁ, এটা দেখানো হয়েছে ওয়ার এর, বাট এটার এই স্যার ফিগার 3 OR এ স্যার OR এ 1 1 1 হয় না স্যার এটা মেবি এক্সোর স্যার। না, XOR সরি, স্যার এটা এক্সঅরই আছে, কারণ ওয়ার এ তো অন অন হ্যাঁ অন, হ্যাঁ, সেম জি স্যার হলে 0 আর ডিফারেন্ট হলে 1। সো ইয়েস, এটাও এক্সঅরই দেওয়া আছে। সো দুইটাই এক্সঅরই দেওয়া আছে, ঠিক আছে, সরি, মাই মিস্টেক। সো তাহলে আমরা যদি বলি যে ওকে ফাইন, এটা বিহেভিয়ার দেখাও তাহলে ট্রুথ টেবিল, আর যদি বলি যে এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে দেখাও তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, বাট বোথ আর সেম। জাস্ট এখানে আমরা ফাংশন ইউজ করছি আর এখানে জাস্ট ট্রুথ টেবিল ইউজ করছি, দ্যাটস ইট। সরি, দুইটা চলে গেছে। Hardware description language. So we can fully describe a system structure and behavior by means of block diagram. So একটা structure এবং behavior কে আমরা block diagram দিয়ে present করতে পারি. The term symmetric diagram is also used in which it identify the function of the component. So symmetric diagram ও use করা যাবে। আমরা দেখবো যে কোনটাকে symmetric diagram বলতেছে। সেক্ষেত্রে সিমেট্রিক ডায়াগ্রামটা কি বলে যে একটা কম্পোনেন্টের ফাংশন কি সেটা ডিফাইন করতে হেল্প করে। উই ক্যান কনভে দ্য সেম ডিটেল ইনফরমেশন বাই মিনস অফ হার্ডওয়্যার ডেসক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ, শর্ট ফর্মে বলা হয় HDL, a format that reassemble a high level programming language such as ADA or C. So হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কি, এইটা যেমন আমরা এই যে এখানে তোমার ট্রুথ টেবিলের মাধ্যমে এটাকে ডেসক্রাইব করলাম, এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে বা এটার এক্সপেক্টেড আউটপুটসটা কি সেটা ডেসক্রাইব করলাম। ঠিক তেমনি এটাকে অন্যভাবে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেসক্রাইব করা যায়, সেক্ষেত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হয় অ্যাডা অর সি। সো যখন এই কাজটা করা হয় যে একটা সিস্টেমের ডেসক্রিপশন দেওয়া হয়, অর্থাৎ কিভাবে কাজ করতেছে সেটা ডেসক্রাইব করা হয় উইথ দ্য হেল্প অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন উই কল ইট ইজ অ্যাজ HDL, হাই হার্ডওয়্যার ডেসক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। সো এটা জাস্ট এখানে কোনো কিছু দেখানো থাকবে না, এখানে একটা শর্ট হয়তো কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ হার্ডওয়্যার ডেসক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। সো তাহলে জাস্ট সেই ক্ষেত্রে আমরা যেভাবে বললাম তোমরা এভাবে আনসার করে দিতে পারো, দ্যাটস ইট। Design process. So given a system structure, the task is to determine its function or behavior in terms of analysis. So প্রথমে ডিজাইন প্রসেসের প্রথম যে ধাপটা, যে একটা স্ট্রাকচার দেওয়া আছে এটা থেকে আমাদের এর ফাংশন বা বিহেভিয়ার কি হবে সেটা বের করতে হবে অ্যানালাইসিস করে, and then the converse problem is determining a system structure that exhibit a given behavior is design or synthesis. So এটার উল্টাটা যদি হয় যে আমার বিহেভিয়ার দেওয়া আছে, এটা থেকে বললো যে তুমি সিস্টেমের স্ট্রাকচারটা ড্র করো, তাহলে ওইটাকে আমরা বলি সিনথেসিস। তাহলে আবার বলি, আমাদের যদি স্ট্রাকচার দেওয়া থাকে, অর্থাৎ আমার এইটা দেওয়া আছে, এটা থেকে আমাকে বললো যে এটার বিহেভিয়ারটা বের করো, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যানালাইসিস। এটার অপোজিটটা হচ্ছে ভাইস ভার্সা। এটাকে যদি আমরা, এটা দেয়া আছে গিভেন, ইউ হ্যাভ গিভেন দ্য বিহেভিয়ার অফ এ সিস্টেম and now find out the structure of the system, so it's called synthesis. শর্ট, একদম সিম্পল জিনিস, বুঝতে পারছি এটা সবাই? সো ইয়েস তাহলে স্যার এখান থেকে কি হতে পারে যে হোয়াট ইজ অ্যানালাইসিস ইন টার্মস অফ ডিজাইন প্রসেস, অর হোয়াট ইজ সিনথেসিস ইন টার্মস অফ ডিজাইন প্রসেস। সো তোমরা তাহলে জাস্ট এই যে এই সিম্পল একটা সিঙ্গেল লাইন ইউজ করবা, ওই লাইনের মাধ্যমে বুঝাই দিবা যে
যদি আমাদের স্ট্রাকচার দেওয়া থাকে ওখান থেকে বের করতে বলে বিহেভিয়ার, তাহলে ওইটা অ্যানালাইসিস। যদি বিহেভিয়ার দেওয়া থাকে ওখান থেকে ড্র করতে বলে স্ট্রাকচার, তাহলে এটা হচ্ছে সিনথেসিস। দ্যাটস ইট। The complexity of computer system is such that the design problem must be broken down into smaller, easier tasks involving various classes of components. Each smaller part can be solved independently by different designers, and each major design step can be implemented by iterative process such shown in figure 4. So বলতেছে যে একটা কম্পিউটার সিস্টেমটা আসলে ডিজাইন করা এটা একটা কমপ্লিকেটেড বিষয়। সো বেস্ট হচ্ছে যে আমরা এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেই। লাইক আমার পুরোটা এটা হচ্ছে আমার কম্পিউটার সিস্টেম ডিজাইন। সো আমি এটাকে অনেকগুলা ছোট ছোট পার্টে ভাগ করে দিলাম। লাইক আমি বললাম যে ওকে ফাইন, আমার এই সিস্টেমটার জন্য কতটুকু র্যাম লাগবে, কতটুকু রোম লাগবে, কতটুকু ক্যাশ লাগবে, কতটুকু হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড লাগবে, বা এখানে আমার কতগুলো হচ্ছে কানেক্টেড আদার্স কম্পোনেন্টস লাগবে। সো এইরকম কিছু কিছু ডিসিশন মেকিং এর জন্য আমরা ছোট ছোট পার্টে ভাগ করে দিলাম, এবং প্রত্যেকটা পার্টকে আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনারকে দিয়ে দিলাম যে তুমি তোমার মতো করে ডিজাইন করো, এবং ডিজাইন করার পরে সবগুলোকে কানেক্টেড করা হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় কিছু ইটারেটিভ প্রসেস ইউজ করে। অর্থাৎ আমার এই যে মনে করো একটা সে র্যাম বা মেইন মেমোরি আমরা কল করি র্যামকে, এখানে র্যাম না বলাটাই বেটার। মেইন মেমোরি ডিজাইন করছি যে এখানে আমার সিস্টেমটার জন্য মেইন মেমোরি রিকোয়ারমেন্টস কতটুকু। এখন এমনটা হতে পারে যে আমি প্রথমে ভাবলাম যে আমার মেইন মেমোরি রিকোয়ারমেন্টস হচ্ছে 1 GB। সো এটা দিয়ে আমি একটা লুপ চালায় দেখলাম যে সবকিছু প্রসেস প্রপারলি ইউটিলাইজ করতে পারছি কিনা বা প্রপারলি আউটপুট প্রডিউস করতে পারছি কিনা। সো ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো এমনটা হতেই পারে যে ফেলিওর আসতে পারে। সো সেই ক্ষেত্রে তখন আমি দেখলাম যে না, এটা ঠিক হচ্ছে না, তাহলে আমি কি করব, এটার অনুপাতটা একটু বাড়ায় দিলাম, অথবা এটার সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে কোনোভাবে অ্যালাইন করার জন্য কোনো একটা ব্যবস্থা করলাম। সো এইভাবে করে আমি মানে একটা ডেভেলপার, একটা ডিজাইনার যেটা করতেছে যে একাধিকবার ওই কাজটা করতেছে টু রিচ দ্য পারফেক্ট পজিশন। সো ওইটাকেই বলতেছে যে প্রত্যেকটাকে আমরা ডিভাইড করে দেই ছোট ছোট ভাগে, এবং প্রত্যেকটা ভাগকেই অ্যাসাইন করে দেওয়া হয় ডিফারেন্ট ডিজাইনার কাছে, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এবং সেই কাজটা একটা একটা সার্টেন টাইম নেয়, এবং সার্টেন লুপ বা ইটারেশন প্রসেস মেনটেন করে সেটাকে এক্সিকিউট করা হয়। সো এটা দেখানো হয়েছে এখানে। যেমন মনে করো প্রথমে শুরু করা হলো, দেন কনস্ট্রাক্ট অ্যান্ড ইনিশিয়াল ডিজাইন। সো একটা ইনিশিয়াল ডিজাইন, মনে করো একটা মেইন মেমোরি ইনিশিয়াল ডিজাইন করা হলো। ইভালুয়েট ইটস কস্ট অ্যান্ড পারফরমেন্স। সো এটার কস্টের সাথে পারফরমেন্সটা কি অ্যালাইন হচ্ছে কিনা, জাস্টিফাই হচ্ছে কিনা সেটা টেস্ট করা হলো। যদি আনসারটা হয় ইয়েস, তাহলে আর দ্য ডিজাইন গোলস মেট, যেই গোলটা বা যেটা জন্য যে পারপাসের জন্য এটা তৈরি করা হচ্ছে সেটা কি আসলে পারপাসটা সার্ভ হচ্ছে। যদি আনসার হয় নো, তাহলে যেটা করা হবে মডিফাই দ্য ডিজাইন টু মেট দ্য গোল। সো আবার তাহলে এটা ফিরে যাবে, ফিরে যেয়ে মডিফাই করলো ডিজাইনটাকে। মডিফাই ডিজাইন করার পর আবার এটাকে কস্ট এবং পারফরমেন্স ইভালুয়েট করছে, করার পর আবার সেম কোশ্চেনটা আস্ক করা হচ্ছে, এবং এরকম করতে করতে ইট টেক্স টাইম। এটা এই ইটারেশনটা হয়তো 100,000 ইটারেশনও হতে পারে, অর 2 or 3 ও হতে পারে। তারপরে যখন ইয়েস হয়ে যাবে তাহলে এন্ড। তখন আমি বলবো যে ওকে ফাইন, আমার মেইন মেমোরি ডিজাইন কমপ্লিট। সো ওই ডিজাইনারটা বলবে যে ইয়েস, হোয়াট এভার টাস্ক অ্যাসাইন টু মি ইজ কমপ্লিটেড। এবং এভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনার ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টকে ডিজাইন করে একসাথে কানেক্ট করে একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম ডেভেলপ করবে। সো বিষয়টা কি বোঝা গেল? কোন কোশ্চেন আছে এখান Yes, থেকে? sir. No, sir. আচ্ছা, ওকে, গ্রেট। এবার আমরা চলে আসলাম আর ওই যে বলতেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট ইউজ করা হয়। সো এটার উপর বেসিস করে ডিজাইন মেথোডোলজিটাকে হচ্ছে 3টা লেভেলে ভাগ করা হয়েছে। সো এইটা আমরা যেটাকে 1 নাম্বার দিয়েছি সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে ফাইনাল লেভেল, বাট ইনিশিয়াল লেভেলটা হচ্ছে গেট লেভেল। সো বেটার আমরা এই দিক থেকে যদি যাই। সো প্রথমটা ছিল হচ্ছে গেট লেভেল, অলসো কল দ্য লজিক লেভেল। সো তার মানে এখানে যেটা করা হতো যে
যত ডিজাইন করা হতো সিস্টেম ডিজাইন সব ক্ষেত্রে গেট ইউজ করা হতো। এরপরে হচ্ছে রেজিস্টার চলে আসলো রেজিস্টার। সো সেই ক্ষেত্রে তখন রেজিস্টার ইউজ করা হতো অ্যাজ এ মেইন কম্পোনেন্ট, অলসো কল দ্য রেজিস্টার ট্রান্সফার লেভেল আরটিএল। এরপরেরটা হচ্ছে প্রসেসর লেভেল, অলসো কল দ্য আর্কিটেকচার বিহেভিয়ার অর সিস্টেম লেভেল। সো আবার ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের কিছু পার্টিকুলার কম্পোনেন্টস ছিল, যেমন যদি আমরা বলি গেট লেভেল। সো গেট লেভেলে কিছু কম্পোনেন্টস ইউজ করা হতো, সেটা হচ্ছে লজিক গেটস এন্ড ফ্লিপ ফ্লপ। এবং এটার আইসি ডেনসিটিটা আমরা পড়েছি, বি এবং সি সেকশন তোমরা পড়েছো। সো এসএসআই এর ফুল ফর্ম বলো, এনিওয়ান ফ্রম বি এন্ড সি। এসএসআই এর ফুল ফর্ম কি? সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম। না, আই দেখো উপরে কি লেখা আছে, আইসি ডেনসিটি মনে করো। আইসি ডেন্সিটি। আইসি ডেনসিটি আমরা পড়ছি না, আইসি ডেনসিটি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিটের কিছু আর কি। আমরা লাস্ট ক্লাসে পড়ছি, বলো আইসি ডেনসিটি কি? এটা না বলা পর্যন্ত আমরা সামনে যাব না। কে বলবে বলো? মায়েশা আছো? জি স্যার। মায়েশা বলো। স্যার স্মল স্কেল ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি। এসএসআই ফুল ফর্ম হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন। কে বললে? স্যার আমি। আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার বলো তাহলে আইসি ডেনসিটি কি? আমরা বৃহস্পতিবারের ক্লাসে পড়েছি এটা। হোয়াট ইজ আইসি ডেনসিটি? স্যার এটা থার্ড জেনারেশনের আন্ডারে পড়ে। আইসি হ্যাঁ সি সেটা ডেনসিটি পড়ে। মানে লোয়েস্ট যে এই জিনিসটা মানে ট্রানজিস্টরের যে কি বলে ভুলে গেছি। আচ্ছা, আইসি ডেনসিটি মানে হচ্ছে যে how many ICs is actually placed in a single semiconductor or ICs. So একটা আইসির মধ্যে, sorry, how many transistor is integrated in a single chip. সো একটা আইসির মধ্যে কতগুলো ট্রানজিস্টর আছে সেটাকে বলা হয় হচ্ছে আইসি ডেনসিটি। যেমন এই যে এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন, তার মানে বোঝানো হয় 50 থেকে 60টা ট্রানজিস্টর একটা আইসির মধ্যে আছে। আবার এর পরেরটা কি, এমএসআই মানে কি? মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। সো তার মানে হচ্ছে মিডিয়ামটা বোঝানো হয় যে 100 থেকে 200-র মধ্যে, যদি একটা আইসির মধ্যে 100 থেকে 200টা ট্রানজিস্টর যখন ইন্টিগ্রেটেড করা হয়। আর ভিএলএসআই মানে কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এক্স্যাক্টলি। সো এটা বলা হয় যে হ্যাঁ অন মিলিয়ন, অর্থাৎ 10 লাখ, 10 লাখ মতো। সো একদিক থেকে পড়ে আসলে আর একদিক থেকে ভুলতে থাকলে তো হবে না স্যার আমাদের ব্যাপারে। লাস্ট ক্লাসে জাস্ট সেকেন্ড জেনারেশন তো পড়ানো হয়েছে। আচ্ছা, ওকে, বাট কোন একটা ক্লাসে আমরা এটা ডিফাইন করেছি। সো এখানে তো 3টা সেকশনে আসো, সো এই জন্য আমি এক্সপেক্ট করছিলাম যে কেউ না কেউ তো বলবে। এনিওয়ে, বাট আমরা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো তো অবশ্যই কোশ্চেন আকারে আসবেই। মানে এগুলো বলতে এইটাই যে আসবে আমি এটা মিন করছি না, বাট এই যে ছোট ছোট জিনিসগুলা যেগুলো আমরা ক্লাসে আলোচনা করে আসতেছি, ওই জিনিসগুলো কিন্তু অবশ্যই, ইভেন এটা এটা আমি টেবিল আকারেও দেখাইছি। কোন সেকশনকে দেখাইছি? সি কে দেখাইছি, একটা টেবিল ড্র করে দেখাইছিলাম না? সো ইয়েস, সি কে দেখাইছিলাম। সো এটা তো মনে রাখতে হবে। সি না, বি কে দেখাইছি। আচ্ছা, এনিওয়ে, সো এটা দেখো প্রত্যেকটা লেভেলের কিন্তু আইসি ডেনসিটি হচ্ছে ডিফারেন্ট। সো এইটা আমরা কিন্তু কোনো জেনারেশনের কথা বলতেছি না। হ্যাঁ, বিভিন্ন জেনারেশনেই কিন্তু এটা ইউজ হইতো। এখন হ্যাঁ বলতে পারো যে এসএসআই যদি হয় তার মানে স্যার থার্ড জেনারেশনে হচ্ছে শুধু গেট ইউজ করতে করতো। ইয়েস, ট্রু। কারণ আমরা দেখেছি যে থার্ড জেনারেশনটা এসএসআই পর্যন্ত লিমিটেড, অর্থাৎ স্মল স্কেল ইন্টিগ্রেশন। এবং রেজিস্টার আর প্রসেসর এই দুইটা হচ্ছে ফোর্থ জেনারেশনের, অর্থাৎ আমরা যে জেনারেশনে আছি। সো তার মানে এখনকার যে কম্পিউটার গুলো সেগুলোতে এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন থেকে ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন পর্যন্ত অ্যাকচুয়ালি আইসি ডেনসিটি ইউজ করা হয়। এবং তার মানে তার কম্পোনেন্ট ডিজাইন করার ক্ষেত্রে কম্পোনেন্ট গুলো হচ্ছে রেজিস্টার লেভেলের components, registers, counters, combinational circuits, small sequential circuits.
এবং প্রসেসর লেভেলে হচ্ছে সিপিইউস, মেমোরিজ, আইও ডিভাইসেস এন্ড সো অন। এগুলোর আবার হচ্ছে ইনফরমেশন ইউনিটসও আছে। ওই যে আমরা বলছি যে ওয়ার্ডস হচ্ছে একটা ইউনিট। We cannot say that it is 8-bit or 4-bit or 16-bit or 32 bits, but rather than it is an unit. Exactly like that, in gate level, the information units is bits. বিটস আকারে প্রত্যেকটাকে অ্যালোকেট করা হতো। অর্থাৎ এখানে আমরা বিট নিয়ে আলোচনা করছি। 1 বিট, 2 বিট, 4 বিট এবং এই যে এই সার্কিটস গুলা বা এই কম্পোনেন্টস গুলা একটা ইনফরমেশনকে ট্রান্সমিট করতে কত সময় নিত, টাইম ইউনিটটা কত হতো, সেটা এখানে একটা ডিফাইন করা হয়েছে। সো তোমরা ডেফিনেটলি এটা একটু কেয়ারফুলি দেখবে। যেমন হচ্ছে 4th জেনারেশনে বা প্রসেসর লেভেলে ব্লক অফ ওয়ার্ডস। তো আমরা ওয়ার্ডসটা বলছি একটা ইউনিট which can be 32 bits, 64 bits or 18 bits or so on. Whereas in processor level it is called blocks of words. তার মানে হচ্ছে এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডস ছিল, অর্থাৎ যদি ফর ইমাজিনারি আমরা ধরে নিলাম যে ওয়ার্ডস মিনস 32 বিটস, সো তার মানে রেজিস্টারটা শুধু সিঙ্গেল 32 বিটস নিয়ে কাজ করছে। whereas in processor level তাহলে ব্লকস অফ ওয়ার্ডস, অনেকগুলো ব্লক। এখন একটা ব্লকে হতে পারে কখনো 4টা ওয়ার্ডস, একটা ব্লকে হতে পারে 8টা, একটা ওয়ার্ডে হতে পারে 16টা। যেটাই হবে 2 টু দি পাওয়ার n এর বেসিসে হবে ডেফিনেটলি, কারণ কম্পিউটার কিন্তু 2 টু দি পাওয়ার n এর ছাড়া কোনো কিছু কাজ করে না। এভরিথিং হ্যাপেন্স ইন 2 টু দি পাওয়ার n। সো এই কারণেই আমরা যখন এই যে বিসিডি বের করি 2, 4, 8, 6, 4, 8, 16 এন্ড সো অন এই হিসাবে, অথবা আমাদের যে কোনো মেমোরি ইউনিটকে যদি ডিফাইন করি সেক্ষেত্রে ওই সেমটাই আমরা ইউজ করি, 1 জিবি, 2 জিবি। সো এটাও কিন্তু 2 টু দি পাওয়ার n এর বেসিসে আসছে। 1 জিবির মানে কত এমবি? 1024। 1024। সো ডেফিনেটলি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n থেকেই আসছে। সো এনিওয়ে, তাহলে আমরা যেটা করব যে এই যে ডিফারেন্ট লেভেলের কম্পোনেন্টস গুলো আছে সেই কম্পোনেন্টস গুলো জাস্ট এগুলো নিয়ে অল্প আলোচনা করব। তো ডিপ ড্রাইভ আমরা দেব না, কারণ ডিপ ড্রাইভ আমাদের দরকার নেই। আমরা জাস্ট জাস্ট মেমোরাইজ করার জন্য বা এটাকে রিকল করার জন্য যতটুকু জানা দরকার সেগুলো আমরা জানবো আর কি। সো তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে গেট লেভেল দিয়ে। বাট তোমরা এইটা যাতে, এই টেবিলটা যাতে তোমাদের মাথায় থাকে, হ্যাঁ, এই টেবিলটা দরকারি। সো get level প্রথমেই আমরা, so the get level, also called the logic level design, is concerned with the processing binary variables whose possible values are restricted to be the bits binary digit, that is 0 and 1. So এটা at a time একটা বিট নিয়ে কাজ করে, যেখানে আমরা পরের গুলাতে দেখলাম কম্বিনেশন অফ বিটস, যেটাকে আমরা বলছি ওয়ার্ডস। এর পরেরটাতে প্রসেসরে কম্বিনেশন অফ ওয়ার্ডস, যেটাকে আমরা বলছি ব্লক অফ ওয়ার্ডস। বাট এখানে শুধু 0 আর 1 নিয়ে এট এ টাইমে কাজ করতে হবে। The design components are logical gates, which are simple memoryless processing elements, and flip-flop, which are bit storage device. So এখানে দুইটা কম্পোনেন্ট ইউজ হতে, একটা হচ্ছে লজিক গেটস। সো লজিক গেটস কিন্তু মেমোরিলেস। মেমোরিলেস বলতে কি বোঝানো হচ্ছে, এটা শুধু বিটস কে প্রসেস করে, বাট ওখানে কিন্তু স্টোর করার কোনো কিছু নেই। আমাদের কোনো গেটস এর নামগুলো বলো একজন, কি কি গেট আছে লজিক গেট গুলা? And or হ্যাঁ, XOR and or not, Not XOR, not XNOR। সো এগুলোই and ওভারঅল এক্স্যাক্টলি। সো এগুলো হচ্ছে আমাদের লজিক গেটস। সো এভরি লজিক গেটস আর মেমোরিলেস, বিকজ এরা শুধু একটা বাইনারি বিটস কে প্রসেস করে, বাট এদেরকে একটা প্রসেসিং রেজাল্টটাকে স্টোর করার কোনো কিছু নেই। লাইক আমি বললাম যে একটা আমি অর গেট ইউজ করলাম, অর গেটে আমি দুইটা ইনপুট দিলাম, সো 0 আর 1, এটার আউটপুট পাইলাম আমি 1। বাট এই যে আউটপুটটা, এটা স্টোর করার মতো কোনো কিছু কিন্তু নেই, কোনো লজিক গেটেই নেই। whereas ফ্লিপ ফ্লপের কথা যদি আমরা বলি, ফ্লিপ ফ্লপটা হচ্ছে বিট স্টোরেজ ডিভাইস, অর্থাৎ সে একটা সার্টেন বিটকে সে স্টোর করতে পারে, অনলি ওয়ান বিট। সো এটা হচ্ছে জাস্ট অ্যাডভান্টেজ অফ ফ্লিপ ফ্লপ ওভার লজিক গেটস, যে সে ইনিশিয়ালি, অর্থাৎ এই যে আমরা মনে করে এই আউটপুটটা পাইলাম, এখানে যদি আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করতাম, সে কিন্তু এই আউটপুটটাকে সে টেম্পোরারিলি স্টোর করে রাখতো, যতক্ষণ না আরেকটা আহ, নতুন ডেটাকে সে প্রসেস করছে। সো এই ডিফারেন্সটা তোমরা একটু মাথায় রাখবে। কম্বিনেশনাল লজিক স্যার আবার একটু আবার বলবো, ওকে ফাইন। সো ডিফারেন্সটা করেন। লজিক গেটসটা হচ্ছে মেমোরিলেস, লাইক আমি এখানে
অর গেট ইউজ করেছি। সো অর গেটে জাস্ট আমি দুইটা ইনপুট দিলাম, ওটার বেসিস করে সে একটা আউটপুট প্রসেস করলো। সো এই আউটপুটটা কিন্তু স্টোর করার মতো কোনো মেমোরি কোনো গেটেরই নাই, সেটা অর, অ্যান্ড, নট, এক্সঅর, এক্স নট যেটাই বলি না কেন, ন্যান্ড, এগুলো কোনোটাই কিন্তু স্টোর করতে পারে না। বাট ফ্লিপ ফ্লপের একটা ১ বিট স্টোর করার মতো একটা মেমোরি আছে। সো সে যেটা করে, এখানে যদি আমরা অর না ইউজ করে একটা ফ্লিপ ফ্লপ ইউজ করতাম, সে ফ্লিপ ফ্লপও আমরা জানি যে অনেক টাইপের হয়, এন টাইপ, আর টাইপ, তারপরে আছে অনেক রকমের, আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব। সো ওইটা যদি ইউজ করতাম, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু ১ বিট অর্থাৎ এই রেজাল্টটাকে সে টেম্পোরারিলি স্টোর করে রাখতো। কতক্ষণ করে রাখতো? যতক্ষণ না সেটাকে দিয়ে আমরা এর পরের কোনো একটা বিটকে প্রসেস করতে দিতাম, ততক্ষণ সে এটা স্টোর করে রাখতো। সো সে ১ বিট স্টোর করতে পারে। সো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? ওকে। So combinational logic, a combinational function are also referred to as a logic or a Boolean function is to mapping from the set of 2 to the power n input. এই যে দেখো এখানেও বলতেছে যে ইনপুটটা হবে 2 to the power n এর বেসিসে, combination of n binary variables into the output values to 0 or 1. So combination লজিকটা কি বলছে, যে আমার মনে করো একটা OR গেট আছে, OR গেটে আমি কন্টিনিউয়াসলি 0 আর 1 এর কম্বিনেশনকে অ্যাজ এ ইনপুট দিলাম। সো মনে করো আমার এক্স এক্স এর ইনপুট গুলা হবে এই এই যে 4টা বিটের কম্বিনেশন, ওয়াই এর ইনপুটটা হবে 4টা বিটের কম্বিনেশন। সো তাহলে কম্বিনেশন, এই যে কম্বিনেশন লজিক বলতে বোঝানো হচ্ছে যে আমি কোনো একটা লজিক্যাল গেট দিয়ে অথবা কোনো একটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি কিছু বিটসকে, কম্বিনেশনাল বিটসকে প্রসেস করছি, এবং প্রসেস করার সময় অবশ্যই সেটা হবে 2 টু দি পাওয়ার n এর বেসিসে, অর্থাৎ ইদার বিটস এর কম্বিনেশনটা হবে একটা, অথবা হবে দুইটা, অথবা 4টা, অথবা 8টা, অথবা 16টা। সো এরকম সে 2 টু দি পাওয়ার n এর বেসিসে কম্বিনেশনাল অফ n বাইনারি ভ্যারিয়েবলস কে সে প্রসেস করতে হবে, এবং সেই বাইনারি ভ্যালু গুলা অবশ্যই 0 আর 1 এর মধ্যেই লিমিটেড থাকবে। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, এই যে যেমন, সো এখানে জাস্ট আমাদের ওই যে অনেকেরই মনে নেই, কয়েকজন বলতে পারলে, সো জাস্ট এইটাকে আর একবার একটু রিকল করার জন্য আমরা লজিক গেটস গুলো দিয়ে দিয়েছি এখানে। আমরা ইএস গেট আসলে ইউজ হয় না, বাট আমরা দিয়ে দিছি। ইএস গেট হচ্ছে যেটা আমরা ইনপুট দেব, আউটপুট হিসাবেও সেটা পাবো। নট গেট তো আমরা জানি যে ইনপুট যেটা হবে আউটপুট এর অপোজিটটা হবে। এন্ড গেটটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে দুইটার গুণফল, অর্থাৎ এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই, এরকম বিষয়টা। সো এন্ড গেটের ক্ষেত্রে শুধুমাত্র যখন দুইটা ওয়ান হবে তখন রেজাল্টটা ওয়ান, আদারওয়াইজ সব ক্ষেত্রে হচ্ছে জিরো। অর গেটের ক্ষেত্রে এখনই আমরা দেখলাম যে দুইটাকে আমরা বলি এ প্লাস বি। সো জাস্ট দুইটা ইনপুট জিরো হলে জিরো, বাকি সব ক্ষেত্রেই হচ্ছে ওয়ান। এখন এন্ড এর সাথে যদি আমি একটা নট গেটকে কানেক্ট করে দেই, সেটা হয়ে গেল হচ্ছে ন্যান্ড, এবং সেটাকে আমরা কম্বিনেশনালি এভাবে প্রেজেন্ট করতে পারি, অর ইদার তুমি এই সার্কিটটা ডিজাইন করতে পারো এভাবে। সো এরকম করে এটার সামনে যদি আমরা একটা নট গেট ইউজ করে দেই, এটাও সেম, এটাকেও আমরা ন্যান্ড ইউজ করতে পারি। বাট এই যে ছোট্ট একটা যদি আমরা একটা জাস্ট পয়েন্ট দিয়ে দেই, তাহলে এটাকে বোঝানো হয়, এটাকে বোঝানো হচ্ছে নট। এটা আমরা করে আসছি, আমরা সবাই জানি। সো তাহলে NAND গেটটা হচ্ছে এন্ড প্লাস নট, অর্থাৎ এন্ড এর আউটপুটটা নট হয়ে যাবে। সো বুঝতেই পারছি যে আউটপুটটা উল্টে যাবে, অর্থাৎ NAND এর যে আউটপুট এটার ঠিক অপোজিট আউটপুট হচ্ছে, এন্ড এর যেটা আউটপুট অপোজিট হচ্ছে NAND, পরের যেটা সেটা অপোজিটটা হচ্ছে নর। আর এক্স অরটা হচ্ছে যে এখানে ইনপুট যখন সেম হবে আউটপুট হবে জিরো, ইনপুট যখন ডিফারেন্ট হবে আউটপুট হবে ওয়ান। আর এক্স অর এর অপোজিট, অর্থাৎ অপোজিট বলতে আমরা বোঝাচ্ছি যে এক্স ওয়ার এর সাথে যদি আমরা নট ইউজ করি, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে এক্স নট। তার মানে এখন সেম ভ্যালু হলে ওয়ান আর ডিফারেন্ট ভ্যালু হলে জিরো। সো ইউজুয়ালি আমরা এই 6টা 7টাই হচ্ছে ইউজ করি লজিক গেটস হিসাবে। সো এবার হচ্ছে একটা ফিগার আমরা দেখব, যেটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ইয়াটা তোমাদের মনে আছে? আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়ে আসছিলাম এক্স্যাক্টলি। আবার হচ্ছে মোস্ট প্রবাবলি ডিসক্রিট ম্যাথমেটিক্সেও পড়েছি, আবার কম্পিউটার ফান্ডামেন্টালেও পড়েছি। সো বেশ কয়েকটা সাবজেক্টে এটা আমরা পড়ে আসছি। সো এখানে দেখার কিছু নেই, আমরা সার্কিটে চলে যাই।
সো এটা হচ্ছে আমরা এখনো গেট লেভেলেই আছি। সো ফুল অ্যাডার উইথ সার্কিট অ্যান্ড ট্রুথ টেবিল। সো এটা হচ্ছে আমাদের সার্কিট অ্যান্ড এটা হচ্ছে ট্রুথ টেবিল। আর মনে আছে আমাদের একটা সিমেট্রিক ডায়াগ্রাম আমরা পড়ছিলাম কোন জায়গায় জানি? কোথায় পড়লাম সিমেট্রিক ডায়াগ্রাম? or সিমেট্রিক ডায়াগ্রাম স্কেমেটিক ডায়াগ্রাম। সো এই যে স্কেমেটিক ডায়াগ্রাম অলসো আমরা পড়েছিলাম। সো এইটাই হচ্ছে আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম, এটাকে আমরা বলি। হ্যাঁ, সো এটা স্কিমা যখন আমরা একটা মানে কনসেপ্টটাকে যখন জাস্ট হচ্ছে একটা রাফলি ফরম্যাটে প্রেজেন্ট করি ওইটাকে বলা হয় স্কিম তৈরি করা। স্কিমেটিক ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, আর ট্রুথ টেবিল অথবা বিহেভিয়ার অথবা ডেসক্রিপশন সেটা হচ্ছে এটা। সো এখন আমার কোশ্চেন আমি করতেই পারি বিকজ আমরা বললাম যে এইটা কিন্তু আমরা প্রিভিয়াসলি 3টা কোর্সে পড়ে আসছি। সো আমাকে বলো যে ফুল অ্যাডার কেন ইউজ করা হয়? স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এরকম কোন একটা সময় স্যার। আচ্ছা, ওকে। সো আই ওয়ান্ট প্রিসাইজ আনসার। সো আমরা শুরু করতে পারি এটা আনসার পারফেক্ট আনতে হলে আমি কোশ্চেনটা আরেকটু রিভাইজ করি। রিভাইজ হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার? ডিফারেন্সটা কি? হাফ অ্যাডার আর ফুল অ্যাডার এটার মধ্যে ডিফারেন্সটা কি? স্যার হাফ অ্যাডার মনে হচ্ছে লাস্টে যে ক্যারি আউট যেটা থাকে ওটাকে স্যার আমি জানি না স্যার, মেবি আমরা কাউন্ট করি না, কিন্তু ফুল অ্যাডারে আমরা সেটাকেও অ্যাড করে দিই স্যার, এরকম কিনা স্যার? ওকে, আচ্ছা ঠিক আছে। সো এটা রাইট আর রং এটাতে আমি এখনই যাচ্ছি না, আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাই। ওকে ফাইন। সো আমরা জাস্ট মনে করো 2 বিটেরই একটা যোগফল করছি। আমরা এটাকে যোগ করছি। ওকে, সো এখন এটা যোগ তো আর এমনি এমনি হয়ে যাবে না, কোনো একটা গেট দিয়ে আমাকে এটার ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাই তো? অ্যাজ এ সিস্টেম ডিজাইনার। সো এখন ফর অ্যান এক্সাম্পল আমি হাফ অ্যাডার ইউজ করলাম। হাফ অ্যাডার, হাফ অ্যাডার কতটুকু? হাফ অ্যাডার হচ্ছে এই যে এটুকু হচ্ছে হাফ অ্যাডার এক্স্যাক্টলি। ঠিক আছে, সো হাফ অ্যাডার ইউজ করলাম। ওকে ফাইন। সো হাফ অ্যাডারে দেখো তো ইনপুট কয়টা আছে? এইটুকু তোমরা ইমাজিন করো, এইটুকু হচ্ছে আমার হাফ অ্যাডার। স্যার আমার দুইটা ইনপুট। 2টা ইনপুট। ওকে ফাইন, 2টা ইনপুট হলো। এখন তাহলে আমি 2টা ইনপুট এখানে পাইছি। সেই 2টা ইনপুট আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এ এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে এটা, বি এর ভ্যালু হচ্ছে এটা। ওকে ফাইন। সো এর ইনপুট আমি পাইছি হচ্ছে 1, বি এর ইনপুট পাইছি হচ্ছে 1। ঠিক আছে, সো এটা প্রথমে গেল কোথায়? গেল হচ্ছে এটাকে, এটা কি সিম্বলটা? স্যার ন্যান্ড গেট। ইটস নট স্যার। ও মাইল লাগাবো সব টিরে। Selector. এটা স্যার এক্সঅর গেট। এক্সঅর। এক্সঅর গেট। সো এক্সঅর এর আউটপুট তাহলে এটা যদি আমরা দুইটাই অন দেই আউটপুট কত পাবো? 0। 0। সেম হলে 0। আচ্ছা, এরপরে এখানে আবার এটা কোন গেট? ক্যান গেট স্যার। অ্যান্ড স্যার গেট। এন্ড গেট। সো অ্যান্ড গেটে দুইটা অন হলে আউটপুট কি আসে? 1 আসে। 1 আসে। তাহলে এখানে আমার এই অ্যান্ড গেটটা আমাকে দিচ্ছে হচ্ছে ক্যারি, আর এক্সঅর দিচ্ছে আমাকে সাম। তাহলে আমার সামটা কত হলো? 0। 0। ক্যারি আমরা কোথায় বসাই? এখানে, তাই না? নিচে পরের বিটে, লেফট সাইডের বিটে নিচে। ওকে ফাইন। এবার আমরা পরেরটাতে চলে গেলাম। আমার এবার হচ্ছে কালার একটু চেঞ্জ করে দাও। এই সুবিধাগুলো পাওয়া যায় অবশ্য হচ্ছে অনলাইন ক্লাসে। সবুজ করে নিলাম। এবার আমার ইনপুট হচ্ছে এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হচ্ছে 0। এখন আমাকে বলো এই দুইটার যোগফল করে কি আমি অ্যাকচুয়ালি আনসার পাবো সেকেন্ড বিটের? না স্যার। পাবো না। বাট আমার তো অ্যাকচুয়ালি ইনপুট দেওয়া দরকার ছিল ক্যারিটাও, কিন্তু ক্যারি ইনপুট দেওয়ার কিন্তু হাফ অ্যাডারে কোনো অপশন নেই।
সো দ্যাট যদিও এটার অ্যাকচুয়াল রেজাল্ট হয়তো 110 এবং আরেকটা ক্যারি হইতো, কিন্তু এটা আমাকে রেজাল্ট প্রডিউস করবে হচ্ছে 1। সো বিষয়টা হতো এরকম, আমার যেখানে রেজাল্টটা হওয়া উচিত ছিল হচ্ছে কত 4, সেখানে আমার রেজাল্ট দেখাবে কত 2। এটার ভ্যালু স্যার কত 1 মানে কত 3 স্যার। 3, আর এটা মানে 1। সো 3 + 1 = এ কারেক্ট আনসার হবে এটা। এটা হচ্ছে রং আনসার। সো এখন নতুন করে ডিফাইন করো, অলরেডি একজন বলছো এবং ওইটাও কারেক্ট ছিল। এখন এইটা দেখে নতুন করে ডিফাইন করো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাফ অ্যাডার এন্ড ফুল অ্যাডার। কে বলবে? ভেরি সিম্পল, হাফ অ্যাডার দিয়েও আমরা যোগ করতে পারি, বাট সেই যোগটা শুধুমাত্র 1 বিটে লিমিটেড। 1 বিট, অর্থাৎ আমি হাফ অ্যাডার দিয়ে শুধু 1 বিটের দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারবো, নট n বিট। n বিট কিন্তু আমি পারবো না। যেমন এর আগে আমরা বললাম এই যে কোথায় n বিটকে আমরা এক্সেস করতে পারি, এই যে 2 টু দি পাওয়ার n ইনপুট কম্বিনেশনাল অফ বাইনারি ভ্যারিয়েবলস, সেটাকে আমরা প্রসেস করতে পারি। বাট যদি আমরা হাফ অ্যাডার ইউজ করি তাহলে আমরা কিন্তু 1 বিটে লিমিটেড থাকবো, 1 বিটের দুইটা বাইনারি নাম্বার। যদি আমাকে বলতে হয় n বিট, তাহলে অবশ্যই আমাকে যেতে হবে হচ্ছে ফুল অ্যাডারে, বিকজ ফুল অ্যাডার। ফুল অ্যাডার যেটা করে দুইটা এ এবং বি এর ভ্যালুর সাথে সাথে সে ক্যারি কেও, দেখো এখানে যদি আমরা চলে যাই সে কিন্তু এই যে এখানে ক্যারি নিচ্ছে অ্যাজ এ ইনপুট। সো তার মানে তখন আমরা প্রিসাইজ রেজাল্টটা পাবো। সো যখনই আমরা 1 বিট পর্যন্ত যদি যোগ করতে চাই, সেটা আমরা হাফ অ্যাডার দিয়েও করতে পারবো, ফুল অ্যাডার দিয়েও করতে পারবো। কেন আমি এটা বলছি এটা তোমরা পরে বুঝতে পারবে, বাট এটা তোমরা মাথায় বসায় নাও। বিকজ আমরা কিছু কোশ্চেন তোমরা এরকম পাবে, কিছু কম্বিনেশনাল বিটস দেওয়া হলো, সেই বিটসটাকে তোমাদের প্রসেস করার জন্য তোমার সার্কিটটা কিরকম হবে সেটা তোমাদের ডিজাইন করতে হবে। সো তখন কিন্তু এই জিনিসগুলা, এই ইস্যুগুলো তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইয়েস, আমরা 1 বিটকে করার জন্য ফুল অ্যাডারও ইউজ করতে পারি, বাট যদি আমার জাস্ট 1 বিট দেওয়া থাকে, তোমাকে বললো যে দুইটা 1 আছে, দুইটা 1 কে যোগ করার জন্য তুমি একটা সার্কিট ডিজাইন করো, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা, এটা কি ওয়াইজ ডিসিশন হবে যে এখানেও আমি ফুল অ্যাডার ইউজ করছি? না স্যার, ওয়াইজ এখানে তো হাফ হবে না, অ্যাডার। কারণ আমার ওই যে ডিজাইনের ক্ষেত্রে আমাকে লুপ তো মাথায় রাখতে হবে না, আমার কস্ট আর পারফরমেন্স কি ম্যাচ করছে কিনা। তো তখন কিন্তু কস্ট আর পারফরমেন্স ম্যাচ করবে না, কারণ আমার কস্টটা বেশি পড়ে যাবে। ডেফিনেটলি ফুল অ্যাডারের কস্ট হবে হাফ অ্যাডারের বেশি। সো জাস্ট এটা দেখানোর জন্যই আমার এত কথা বলা, কারণ এটা কথা বললেই তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেক কনসেপ্ট ক্লিয়ার হলে আমাদের পেছনের কিছু কোশ্চেনের, সামনের কিছু কোশ্চেনের আনসার তোমরা নিজেরাই দিতে পারবে। সো আমি আর এটা তাহলে আমরা ডিফাইন করলাম না, বিকজ উই অল নো হাউ ফুল অ্যাডার ওয়ার্কস, বাট precisely now we understand what is the difference between full adder and half adder, or we can say that what is the specific purpose of half adder, what is the limitations of half adder. So এরপরে তোমরা এটা করতে পারবে। সো এটা জাস্ট কনসেপ্টটা জানার জন্য জানা, এটার কোনো ইমপ্লিমেন্টেশন আমাদের দেখাতে হবে না কোনো ফার্দার, জাস্ট আমরা জেনে রাখলাম যে পিওএস আর এসওপি টা কি। সো পিওএস হচ্ছে প্রোডাক্ট অফ সাম, যোগফলের এটা হচ্ছে গুণফলের যোগফল, আর সাম অফ প্রোডাক্টটাকে আমরা বলি হচ্ছে সরি, প্রথমটা যেটা দেখতেছি এই এক্সপ্রেশনটা কিন্তু হচ্ছে এসওপি, সাম অফ প্রোডাক্ট। সো গুণফলের যোগফল, প্রোডাক্ট মানে বোঝাচ্ছি আমরা গুণফল, আর সাম মানে হচ্ছে যোগফল। সো সাম অফ প্রোডাক্টস এর যোগফল, সো গুণফলের যোগফল। আর পিওএস, হচ্ছে প্রোডাক্ট অফ সাম, তার মানে গুণে যোগের গুণ। সো এইটা অনেক সময় জাস্ট কনসেপ্টে যে ওকে ফাইন হোয়াট ইজ পিওএস or what is SOP, just explain with a simple expression or simple equation. So সেই ক্ষেত্রে তখন তোমরা এরকম ইদার তুমি এক্স্যাক্টলি এটা ইউজ করতে পারো, আর ইদার তুমি তোমার মতো করে জাস্ট দুইটা দিয়েও আমরা বুঝাইতে পারি। এর আর ফার্দার কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো না। ওকে, সো এবার আমরা আসতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপে। সো যেমনটা বললাম যে বেসিক ডিফারেন্স বিটুইন
লজিক গেটস অ্যান্ড ফ্লিপ ফ্লপ ইজ দ্যাট যে ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট স্টোরেজ ধারণ করে, সে 1 বিট পর্যন্ত রেজাল্টকে বা সিকোয়েন্সকে সে স্টোর করতে পারে। By adding memory to a combination circuit in the form of on-bit storage element called flip-flop. So এই লজিক্যাল সার্কিটের সাথে যখন আমি একটা হচ্ছে on-bit storage অ্যাড করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে flip-flop. We obtain a sequential circuit flip-flop relay on an external clock signal CK, এটাকে বলা হয় clock signal, to synchronize the time at which the response to change on their data lines. They are also designed to be unaffected by transmission signal change, that is noise, produced by the combinational logic that fed them. আচ্ছা, সো তাহলে এখানে আরেকটা পয়েন্ট বলতেছে যে ফ্লিপ ফ্লপে এটাকে সিঙ্ক করার জন্য, যেটাকে সিঙ্কের ফুল ফর্মটা আমরা বলি সিকোয়েন্স বা সিনক্রোনাইজড, তো সিনক্রোনাইজ করার জন্য একটা ক্লক ইউজ করা হয়, ক্লক সিগন্যাল। অর্থাৎ এখন তুমি কোন বেসিসে কাজ করবে? 0 এর বেসিসে হলে তুমি ওল্ড ডাটা নিয়ে কাজ করো, 1 এর বেসিসে হলে তুমি নিউ ডাটা নিয়ে কাজ করো। মানে এটা বোঝানোর জন্য বললাম, এইটাই যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হয় এমনটা না, বাট একটা ক্লক সিগন্যালের মাধ্যমে এটাকে সিঙ্কে আনা হয়, যাতে হচ্ছে আমরা তো বলতেছি এখানে কি যে সিকোয়েন্সিয়াল সার্কিট, অর্থাৎ অনেকগুলা সার্কিটের কম্বিনেশনে মিলায়ে আমরা এন টু দি পাওয়ার এন এর নাম্বার অফ বিটস কে এট এ টাইমে প্রসেস করছি। সো সেই ক্ষেত্রে তখন কিন্তু এই ক্লক সিগন্যালটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ফ্লিপ ফ্লপে সরি লজিক গেটে ছিল না, এটাতে একটা ছিল। আর একটা কি তাহলে ইস্যুস আসতেছে? নয়েজ। সো ইয়েস, প্রত্যেকটা সার্কিটই কিন্তু নয়েজ প্রডিউস করে এবং ওই নয়েজের উপর বেসিস করে অনেক সময় কিন্তু বিট গুলো চেঞ্জ হয়ে যায়। সো এই চেঞ্জটাকে আসলে অ্যালাইন করা লজিক গেটের পসিবল না। এটাকে অ্যালাইন করতে পারে বা এটাকে ফিক্সড রাখতে পারে হচ্ছে ফ্লিপ ফ্লপ। কেন রাখতে পারে? কারণ এর হচ্ছে ক্লক সাইকেল আছে, ক্লক সিগন্যাল আছে যেটা ওকে সিঙ্ক করে। ফর এন এক্সাম্পল, তোমার ইনপুট দিছে 1 0, বাট কোন একটা নয়েজের কারণে বা ডিস্টরশনের কারণে সেটা হয়ে গেল 1, নো ম্যাটার, বিকজ উই হ্যাভ ক্লক সিগন্যাল। এটা কি করবে? এটাকে সিনক্রোনাইজ করে ফেলবে, সিনক্রোনাইজ করে নয়েজটাকে রিডিউস করে বা নয়েজটাকে রিমুভ করে সে এটাকে আবার অরিজিনাল যে ভ্যালুটা ছিল 0 0 তে কম্বিনেশন করে ফেলবে। সো এটা তাহলে এটাও একটা অনেক বড় অ্যাডভান্টেজ অফ ফ্লিপ ফ্লপ। তাহলে এই জিনিসগুলো তোমরা জাস্ট ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্প্যাক্টফুল, এই জিনিসগুলো মাথায় রাখতে আমাদের। তাহলে ফ্লিপ ফ্লপে অন বিট স্টোরেজ থাকে, ফ্লিপ ফ্লপে ক্লক সিগন্যাল জেনারেট হয় বা ক্লক সিগন্যাল রিসিভ করে এবং সেটার মাধ্যমে সিনক্রোনাইজড হয় এবং এট দ্য সেম টাইমে এইটা আনএফেক্টেড, অর্থাৎ এফেক্ট হয় না উইথ দ্য নয়েজ। নয়েজ বলতে আমরা বুঝাচ্ছি যে কম্বিনেশন সার্কিটের অনেক সময় একে অপরের সাথে কানেক্ট হওয়ার সময় বিট গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, ওইটাকে বলছে নয়েজ, বা বিটটা ফেড হয়ে যেতে পারে। বাইনারি ভ্যালুটা 1, সেটা তো ফেড হয়ে 0 হয়ে যাচ্ছে, সো এটাকে সে কিন্তু ওভারকাম করতে পারে। সো এটা ছিল ফ্লিপ ফ্লপ। এর বেশি ডিটেলস আমরা জানি যে ফ্লিপ ফ্লপ আসলে অনেক রকমের আছে, ওইগুলো আমরা পড়ে আসছি। সো এখানে আসলে ওইটার দরকার ছিল নাই। দরকার যেটা ছিল যে আমাদের মেজর ডিফারেন্সটা বোঝানো, এবং দরকার ছিল যে এটা কেন লজিক গেটের পরে এইটার ইউজ আসছে, বা এটা কিছু কিছু সময় এটাকে কেন প্রেফার করা হয়, বিকজ এই যে এই রিজন গুলার কারণে। সো যদি এখন এমন একটা কোশ্চিন আসে যে ওয়াই ইন দ্য গেট লেভেল ডিজাইনার প্রেফার ফ্লিপ ফ্লপ রাদার দেন দ্য লজিক গেটস, তাহলে এটার আনসার আমরা করতে পারবো? কি মনে হয়, পারা যাবে? জি স্যার। ওকে, গ্রেট। যদি একজনই বলছো, আমাদের পার্টিসিপেন্টস আছে অনেক, বাট আমি ধরে নিলাম যে মৌনতা সম্মতির লক্ষণ, সো বাকিরা যারা চুপ আছো তার মানে তারাও পারবা। তো এখানে ওই যে যেমনটা বললাম যে আমরা ফার্দার যখন মুভ করব তখন কিন্তু কিছু জিনিস আসবে যেগুলো আনসার জানার জন্য ওই যে ফুল অ্যাডার আর হাফ অ্যাডার এর ইউজটা আমাদের জানতে হবে। সো আলহামদুলিল্লাহ এটা আমরা জেনে ফেলছি। সো এখন এই টাইপের কিছু যদি আমাদের আসে, আই গেস আমরা পারবো। সো এখানে বলা আছে হচ্ছে 4 বিট রিপাল ক্যারি অ্যাডার। সো রিপাল ক্যারি অ্যাডারটা কি? এটাও একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট যেটা তৈরি করা হয় কম্বিনেশন অফ ফুল অ্যাডার্স। সো অনেকগুলো ফুল অ্যাডার কানেক্ট করে
বা যুক্ত করে একটা রিপেলকারী অ্যাডার তৈরি করা হয়। এই জন্য এটার নাম হচ্ছে রিপেলকারী। সো এটা যে সবসময় এখানে আমরা একটা এক্সাম্পল দেখাইছি যে এটাকে বলা হয় 4 বিট এই যেখানে বলা আছে 4 বিট রিপেলকারী অ্যাডার। বাট এটা অনেক সময় এন বিট রিপেলকারী অ্যাডারও বলা হয়। সেক্ষেত্রে এন এর ভ্যালুটা ডিফাইন করে দেওয়া হয় যে ওকে ফাইন এন এর ভ্যালুটা এখানে কত, সেটা 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, সো অন হতে পারে। বাট মোস্টলি এটা হয় 2 টু দি পাওয়ার এন এর বেসিসে ডেফিনেটলি এটাও। সো তার মানে 4 অথবা 8 এরকম চলে। তো এখন কেন এটা আসতেছে? এটা আসতেছে হচ্ছে যে তোমাকে মনে করো বলা হলো এই যে দেখো এটাকে আমরা কি ডায়াগ্রাম বলতেছি? এটা structure. এটাকে আমরা বলতেছি এই যে স্কিমেটিক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আর এটা হচ্ছে ওটার ডেসক্রিপশন অথবা বিহেভিয়ার। সো এখন তোমাকে বলা হলো যে ইউজ 4 বিট রিপেলকারী অ্যাডার or 8 বিট রিপেলকারী অ্যাডার to add 2 n bits binary numbers. এখন এই n এর ভ্যালুটাও ভ্যারি করতে পারে, যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, দেখো এখানে n এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? Use 4 bit রিপেলকারী অ্যাডার to add 2 4-bit binary numbers. So অথবা বললো শুধু যে use n-bit রিপেলকারী অ্যাডার to add 4-bit binary numbers. এখন তোমাদের সুবিধার্থে হয়তো বিটসটাও দিয়ে দিতে পারে, অথবা তুমি তোমার ইচ্ছা মতো বিটসটা ধরতে পারবে। বাট বলা আছে 2টা 4 বিটের বাইনারি নাম্বার। যেমন এখানে দেখো 2টা 4 বিটের, 2টা বলতে মনে করো এ আর বি। সো 2টা 4 বিট এবং এই 2টার 4 বিট বাইনারি নাম্বারকে যোগ করার জন্য তোমার একটা সার্কিট ডায়াগ্রাম এবং সিমেট্রি ডায়াগ্রাম এট দ্য সেম টাইমে এটার এগেনস্টে তোমার একটা ট্রুথ টেবিল ড্র করতে হবে। সো তাহলে আমরা জানি যে ক্যারি ছাড়া 1 বিটের বাইনারি নাম্বারকে যোগ করতে হলে আমার হাফ অ্যাডার দিয়ে এটা সম্ভব। বাট ক্যারি সহ 1 বিটের 2টা বাইনারি নাম্বারকে যোগ করতে হলে আমাকে কোনটা ইউজ করতে হবে? ফুল অ্যাডার। Full তাহলে adder. এখানে এক্স্যাক্টলি। সো আমার এখানে আছে কয়টা বিট? 4 বিট। তাহলে এই যে প্রথম বিটটা, এটার জন্য আমার লাগবে একটা ফুল অ্যাডার। এই যে সেকেন্ড বিট এটার জন্য আরেকটা ফুল অ্যাডার। থার্ড বিট এটার জন্য আরেকটা ফুল অ্যাডার। ফোর্থ বিট এটার জন্য একটা ফুল অ্যাডার। এবং এটা হবে হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, অর্থাৎ প্রথমটার আউটপুটকে ফিড করা হবে পরেরটার ইনপুট হিসাবে, সেকেন্ডটার আউটপুটকে ফিড করা হবে থার্ডটার ইনপুট হিসাবে, থার্ডটার আউটপুটকে ফিড করা হবে ফোর্থটার ইনপুট হিসাবে। সো দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়ালি তারা কাজ করতেছে। সো এখানেও এই জিনিসটাই হয়েছে, এবং সেটার যদি আমরা সার্কিট ডায়াগ্রাম করতে যাই তাহলে সার্কিট ডায়াগ্রামটা এরকম দাঁড়াবে, স্কেমেটিক ডায়াগ্রামটা এরকম হবে, এবং এটা ট্রুথ টেবিলটা তখন দাঁড়াবে হচ্ছে এরকম। এটা যদিও হচ্ছে শুধু এন্ড ডেট দেখানো হয়েছে, বাট এইটার এগেনস্টে ট্রুথ টেবিলটা তখন তোমাকে তোমার মতো ডিফাইন করে ফেলতে হবে, কারণ ডিফারেন্ট ভ্যালুর জন্য ট্রুথ টেবিলটা আহ তো ডিফারেন্ট হবে না, কারণ ট্রুথ টেবিল তো একটা হচ্ছে ইউনিভার্সাল। বাট এই ভ্যালুটা তোমাকে একটু ফলো করতে হবে যে আমার A1 এর ভ্যালু হচ্ছে 0, B1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার আউটপুটটা কি আসবে। So, এই টাইপের কোশ্চেন তোমরা একটা এক্সপেক্ট করতেই পারো। তোমাকে বলে দিল যে 2টা n বিটের n এর একটা ভ্যালু বলে দিল, এবং সেটার জন্য তোমার কয় বিটের রিপেলকারী অ্যাডার হবে। সো ডেফিনেটলি তোমার আহ, জয়টা বিটস তয়টার জন্য তয়টা তোমাকে, অর্থাৎ এই যে যেমন এখানে 4 বিটস, তার মানে তোমাকে 4টা এখানে ফুল অ্যাডার ইউজ করতে হবে। এখন ইয়েস, এখানে একটা তোমরা মডিফিকেশন করতে পারো যে স্যার আমাদের তো আপনি বললেন যে যদি আমরা একটা সিঙ্গেল 1 বিটের 2টা সংখ্যাকে যোগ করি উইদাউট ক্যারি, সেক্ষেত্রে আমরা হাফ অ্যাডার ইউজ করতে পারি। বাট যখনই আবার ক্যারি নিয়ে করব তখন ওইটা হাফ অ্যাডার দিয়ে হবে না। তাহলে আমরা যদি এইটাকে একটু মডিফাই করে প্রথমটাকে আমরা হাফ অ্যাডার দিয়ে চালায় দেই, পরের গুলা আমরা সব ফুল অ্যাডার করি, তাহলে কি সম্ভব কিনা?
দ্য আনসার ইজ ইয়েস, ইট ইজ পসিবল, বিকজ আমরা জানি যে প্রথম বিটের জন্য কিন্তু কোনো আমাদের পূর্বের কোনো তৈরি নাই। ক্যারি থাকে না। সো ডেফিনেটলি আমরা চাইলে এটা করতে পারি। সো দ্যাট ইজ ওয়াই আমরা ওই যে ফুল অ্যাডার হাফ অ্যাডার ডিফারেন্সটা আসলে পড়ে আসলাম, বা ওইটাকে এত ব্রিফলি আমরা ডেসক্রাইব করলাম যে কেন আমরা এটা করব। সো সেই ক্ষেত্রে তোমরা এরকম কিছু চেঞ্জেস তোমাদের মতো করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে করতে পারো। বাট ইয়েস, ডেফিনেটলি এই টাইপের কিছু কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। আহ আমরা এইটাই হচ্ছে লাস্ট স্লাইড, আজকে আর দেখবো না, এর পরের দিন আমরা বাকিগুলো দেখবো, যদিও আর খুব বেশি স্লাইড নেই, বাট আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে এটা দেখবো। সো সিকোয়েন্সিয়াল সার্কিট, আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে পারি এই সিকোয়েন্সিয়াল সার্কিট কনসিস্ট অফ এ কম্বিনেশনাল সার্কিট অ্যান্ড এ সেট অফ ফ্লিপ ফ্লপ। ওই যে বললাম যে সিকোয়েন্সিয়ালি সে কাজ করছে, একটার ইনপুটকে একটার আউটপুটকে একটা ইনপুট হিসেবে ফিড করা হচ্ছে। The combinational logic forms that the computational or data processing part of the circuit. The flip-flop store information of the circuit's past behavior. This stored information define the circuit's internal state. Output depend on the present input and past output. So, এটাই বলতেছে যে সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা হয় যে অনেকগুলা সার্কিটের কম্বিনেশন, এবং একটার প্রথম আগেরটার আউটপুটের উপর ডিপেন্ড করতেছে বর্তমানের ইনপুটটা। সো ওই যে যেটা বললাম যে প্রথমটার আউটপুটটা সেকেন্ডটার ইনপুট হিসাবে, এবং সেক্ষেত্রে জাস্ট পাস বিহেভিয়ারটা সেই স্টোর করে রাখছে। যেহেতু আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করছি, ফ্লিপ ফ্লপ যেটা করতে পারে যে পাস্ট বিহেভিয়ারটাকে, অর্থাৎ একটা বিট স্টোর করতে পারে। একটা বিট স্টোর বলতে আমরা বোঝাচ্ছি যে এইটার মনে করো আউটপুটটা আসলো 1, সো এটা সে স্টোর করে রাখলো। এটাই যে যদি স্টোর না করতে পারতো তাহলে কিন্তু এটাকে আবার ক্যারি হিসাবে সে পাঠাতে পারতো না। স্টোর করে রাখে বলেই সে হচ্ছে পরেরটার এ এবং বি প্লাস হচ্ছে সি, সি এই তিনটা সে পাঠাতে পারে। সো এই কাজটাই করতেছে কে, এই কাজটা করতেছে হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো এই জন্য ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় যখন হচ্ছে কম্বিনেশন সার্কিট করা হয়। সো দ্যাটস ইট, এই ছিল আজকের আমাদের ডিসকাশন। এর পরেরটা হচ্ছে রেজিস্টার লেভেল। রেজিস্টার লেভেলের ওরকম ডেফিনেশন কিছু নেই। রেজিস্টার লেভেলে আমরা শুধু বলছি যে এই রেজিস্টার লেভেলে রিলেটেড ইনফরমেশন বিটস আর গ্রুপড ইনটু অর্ডার সেট কল্ড ওয়ার্ড অর ভেক্টর। The primitive or modern components are small combination of sequential circuit intended to process or store data. So এখান থেকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে রেজিস্টার লেভেলকে। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটস। তো কম্বিনেশনাল সার্কিটসে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয় সেটা বলা হয়েছে, যেমন ওয়ার্ড গেট, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডেকোডার, অ্যাডার, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, প্রোগ্রাম লজিক ডিভাইস, এগুলো হচ্ছে কম্বিনেশনাল লজিক বা কম্বিনেশনাল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল গুলো হচ্ছে রেজিস্টার্স, শিফট রেজিস্টার, কাউন্টার, প্রোগ্রামেবল লজিক ডিভাইস। তো এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটস বা সিকোয়েন্সিয়াল লজিকের উপরে ইমপ্লিমেন্ট করা হয়। এগুলোর ফাংশন কি সেটা বলে দেওয়া হয়েছে, যেমন মাল্টিপ্লেক্সার কি করে, ডেটা রাউটিং, জেনারেল কম্বিনেশনাল ফাংশন, এনকোডার ডেকোডার, কোড ক্র্যাকিং অ্যান্ড কনভার্সন। সো আমরা এখন একটা ইনফরমেশনকে যদি জাস্ট চাই যে সেন্ডার আর রিসিভারই সেটা বুঝতে পারো, সেক্ষেত্রে ওইটাকে আমরা এনকোড করে দেই, আর রিসিভার এন্ডে ওইটাকে ডেকোড করে দেওয়া হয়। সো এটা জাস্ট এই টেবিলটা দেখে নিলে হবে রেজিস্টার লেভেলে। রেজিস্টার লেভেলে আমরা আর কোনো কিছু ডিসকাশন করব না, আমরা নেক্সট ক্লাসটা শুরু করব হচ্ছে প্রসেসর লেভেল থেকে। সো এটা পড়ে আমরা মানে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। সো আজকে তাহলে আপাতত এটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। Anyone, any question? ব্লক ডায়াগ্রামটা স্যার কি স্যার? ব্লক এখানে এখানে না, বলো। না স্যার, আমি প্রথম দিকে স্যার কোশ্চেনটা রেজ করছিলাম স্যার, ব্লক ডায়াগ্রামটা এমনিতে স্যার, ব্লক ডায়াগ্রামটা কি? শুরুর দিকে না? জি স্যার, শুরু দিকে ছিল। এখানে মেবি স্যার এটার আগে। এইটার আগে তো আর নেই, এখানে একটা আছে আর হচ্ছে এখানে একটা আছে।
এমনিতে বলো তোমার কোশ্চেনটা কি ছিল বলো। স্যার ব্লক ডায়াগ্রাম, স্যার ওয়ার্ডটা নতুন শুনলাম তো তাই আর কি। ও ওয়ার্ড না, ব্লক ডায়াগ্রাম কেন নতুন হবে আমাদের জন্য? ব্লক ডায়াগ্রাম